ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। কেপিআই গ্রিন এনার্জি, দেখুন গ্রিন এনার্জি তো কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি বা গ্রিন এনার্জি নিয়ে কাজ করে। তো এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো অর্ডার পাচ্ছে, তার জন্য ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন আজকের দিনও দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 5% একটা আপার সার্কিট মেরেছে। তো আমরা যদি 5 দিনের চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে কন্টিনিউয়াসলি কিন্তু একটা আপার সার্কিট কোম্পানিটা মেরে যাচ্ছে। কেন মেরে যাচ্ছে? কারণ কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে এবং ভালো কাজ করছে রিনিউয়েবল সেক্টরে। সোলার এনার্জি বলুন কি রুপটপ বলুন, এইসব নিয়ে কোম্পানিটা কাজ করে। তো আমরা যদি কোম্পানিটা 6 মাসের রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 6 মাসে প্রায় 300%-এর কাছাকাছি কোম্পানিটা রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 545% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 9130% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন 5 বছরে এতটা রিটার্ন দিয়েছে কেন? কারণ কোম্পানিটা দেখুন, ফার্স্টে মার্কেট ক্যাপ দেখে নিই, যে 12,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো কোম্পানিটা এখন 12,000 করোড় মার্কেট ক্যাপ হয়েছে। কোম্পানিটা যখন লিস্টেড হয়েছিল তখন ন্যানো ক্যাপ ছিল এবং কন্টিনিউয়াসলি মাইক্রো ক্যাপ ছিল। সেখান থেকে ভালো পারফরমেন্স করতে করতে, ভালো কাজ করতে করতে কিন্তু আজকে এই জায়গায় গিয়ে পৌঁছেছে। তো তার জন্য কোম্পানিটা কিন্তু ভালো একটা রিটার্নও কিন্তু বানিয়ে দিয়েছে। তো চলুন কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে আজকে। তো রেজাল্টটা কী করেছে সেটা দেখে নিই। আজকে কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কোম্পানি তার রেজাল্টটা ডিক্লেয়ার করেছে। কোম্পানিটা কর্পোরেট অ্যাকশন দিয়েছে, কোম্পানিটা কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে। কত টাকা করে? 20 পয়সা করে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফেস ভ্যালু কত আছে? কোম্পানির ফেস ভ্যালু 10। ফাইনাল ডিভিডেন্ড মানে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু এই ডিভিডেন্ডটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি, রুপিস ল্যাকে রয়েছে। দেখুন যদি আমরা সিকোয়েন্স দেখে নিই, 23, 3, 23, 12, 23, 3, 24 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার কিন্তু আমরা কোম্পানির টোটাল ইনকামে চলে যাব। তো আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী ইনকাম করেছে। দেখুন 18,441 লাখ, আগের কোয়ার্টারে 33,132 লাখ, এই কোয়ার্টারে 29,296 লাখ। তো কোম্পানির ইনকাম ইয়ারলি অনেকটা জাম্প করেছে, কোয়ার্টারলি কিন্তু কিছুটা পড়েছে। 33টা কত হয়েছে? 29। তাই এবার আমরা কি করব? কোম্পানির খরচা দেখে নেব। তো এক্সপেন্সেস, তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানি 1 বছর আগে কী করেছিল? 14,717, আগের কোয়ার্টারে 25,955, এই কোয়ার্টারে 23,260। তো খরচাও কিন্তু অনেকটা বেড়েছে, যেভাবে ইনকাম বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি যে খরচা সেটা কিন্তু কমেছে। তো এটা একটা ভালো সাইন বলতে পারেন যে খরচায় প্রফিট, কোম্পানির ইনকামও কমেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির খরচাও কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা প্রফিট বিফোর ট্যাক্স দেখে নেব। তো প্রফিট বিফোর ট্যাক্স দেখলে দেখা যাবে কিন্তু 1 বছর এই কোম্পানি 3,674, আগের কোয়ার্টারে 3,777, এই কোয়ার্টারে 6,005। তো 3,177টা 6,005 হয়েছে কোয়ার্টারলি। এখানে কিন্তু কোম্পানির যে প্রফিট সেটা পড়েছে, কিন্তু ইয়ারলি 3,600টা 6,000 অনেকটাই বেড়েছে, প্রায় ডবলের কাছাকাছি। তো এবার আসবে কি? এবার ট্যাক্স এবং সব রকম অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কোম্পানির কি মেন প্রফিট, যেটা আমরা বলবো প্রফিট ফর দ্য পিরিয়ড। তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 3,177, আগের কোয়ার্টারে 5,060, এই কোয়ার্টারে 4,304। তো কোম্পানির যে প্রফিট, সেই প্রফিট ইয়ারলি 3,143 হয়েছে, আর কোয়ার্টারলি কিন্তু 5,060টা 4,304 হয়েছে। তো একই রকম জিনিস দেখা যাচ্ছে, ইয়ারলি ভালো করেছে, কোয়ার্টারলি কিন্তু পড়েছে। তো এবার আপনি কি করবেন? দেখুন স্যার, কোম্পানির যে প্রফিট দেখিয়েছে কোয়ার্টারলি পড়লেও ইয়ারলি কিন্তু ব্যাপক একটা জাম্প করেছে। তো ইয়ারলি প্রফিটটাই হচ্ছে মেন প্রফিট বলতে পারেন। কেন? কারণ ইয়ার অন ইয়ার বেসিস যদি কোম্পানির প্রফিটে জাম্প থাকে, তাহলে আলটিমেটলি কিন্তু 1 বছরের যা প্রফিট থাকে সেটা কিন্তু জাম্প থাকবে। বোঝা গেল? তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির রেজাল্ট মোটামুটি ঠিকঠাকই আছে বলা যেতে পারে। তো যারা লং টার্ম ইনভেস্টার এবং রিনিউয়েবল সেক্টরকে দেখে আপনারা ইনভেস্টমেন্ট করেছেন এই কোম্পানিতে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা ইনভেস্টেড থাকতে পারেন আরামসে। কেন কি? কারণ রিনিউয়েবল সেক্টরে জাস্ট শুরু, এখনও অনেক দূর পথ চলা বাকি রয়েছে। তো গভর্নমেন্ট 2030-এর মধ্যে 500 গিগাওয়াট হচ্ছে পাওয়ার জেনারেশনের কথা বলছে, আর 2050-এর মধ্যে কিন্তু 50% পাওয়ার জেনারেশনের কথা বলছে রিনিউয়েবল সেক্টর থেকে। তো এই কোম্পানিগুলো কিন্তু অনেক দূর কাজ করতে হবে। তাছাড়া কোম্পানিটা সোলার রুফটপ নিয়েও কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। রেজাল্ট কিন্তু ঠিকঠাক আছে। দেখুন কোটাক মহিন্দ্রা ব্যাংক,
প্রাইভেট ব্যাঙ্কগুলোর মধ্যে কিন্তু নাম্বার 1 হচ্ছে এইচডিএফসি, নাম্বার 2 আইসিআইসিআই, নাম্বার 3 ছিল কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। এখন নাম্বার 4-এ চলে এসেছে, কারণ এক্সিস ব্যাঙ্ক কিন্তু আজকের দিনে হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে টপকে চলে গেছে মার্কেট ক্যাপ অনুযায়ী। দেখুন, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে দেখলে দেখা যাবে 10% কিন্তু আজকে পড়েছে। ভাবতে পারছেন 3,27,000 করোড় হচ্ছে একটা কোম্পানি যার মার্কেট ক্যাপ। সেই মার্কেট ক্যাপ কোম্পানি হচ্ছে বা ব্যাঙ্ক বলতে পারেন, আজকে 10% পড়েছে। নিফটি 50-র পার্ট 10 পড়েছে কেন 10%? এতটা পড়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, একদম কারণ আছে। কারণ দেখুন, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক তার কিছু গণ্ডগোল পাওয়া গেছিলো, তো সেই জায়গায় দাঁড়িয়ে আরবিআই তাকে পানিশ করেছে। তারপরে আইআইএফএল, একটা নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি, তারাও কিন্তু কিছু ফল্ট করেছিল, সেই হিসাবে কিন্তু আরবিআই তাদের পানিশ করেছে। তারা গোল্ড লোনের ব্যবসা সেটা কিন্তু আর করতে পারবে না। কারণ কি, গোল্ড লোন যতটা ভ্যালুয়েশন ছিল তার বেশি তারা হচ্ছে ভ্যালুয়েশন দেখিয়ে তারা কী করছিল, লোন দিচ্ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফাইন্যান্স সেক্টরে যদি কোনো প্রবলেম বা গণ্ডগোল কোনো কোম্পানি করে, তাহলে আরবিআই কিন্তু তাদেরকে পানিশ করে। কিছুদিন আগেও আমরা দেখেছিলাম এইচডিএফসি ব্যাঙ্ক, নাম্বার 1 ব্যাঙ্ক, তার টেকনিক্যাল ব্লিচেস ছিল নেট ব্যাঙ্কিং এবং হচ্ছে ক্রেডিট কার্ডকে নিয়ে। তো সেই ব্যাঙ্কটাকে কিন্তু ক্রেডিট কার্ড ইস্যু বন্ধ করে দিয়েছিল যতদিন না তারা তাদের প্রবলেমটা ঠিকঠাক করছিল। তো সেরকমই কিন্তু একটা খবর শোনা যাচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক নিয়ে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে আরবিআই কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের যে ফ্রেশ ক্রেডিট কার্ড, সেই ক্রেডিট কার্ড কিন্তু বন্ধ করতে বলেছে আপাতত দেওয়া। অর্থাৎ আপাতত যতদিন না ফের আরবিআইয়ের থেকে গাইডলাইন্স আসছে, ততদিন কিন্তু তারা ফ্রেশ ক্রেডিট কার্ড ইউজ দিতে পারবে না। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে অনবোর্ডিং ফ্রেশ কাস্টমার ভায়া মোবাইল ব্যাঙ্কিং তারা ইনক্লুডিং করতে পারবে না। কেন কি, নেট ব্যাঙ্কিং এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে তাদের একটা প্রবলেম দেখা গেছিলো যে ক্রেডিট কার্ড সোয়াইপ করে তারা পেমেন্ট করতে যাচ্ছিলো, পেমেন্ট হচ্ছে না, ইউপিআই পেমেন্ট করতে যাচ্ছে, পেমেন্ট করতে পারছে না। অর্থাৎ এই যে প্রবলেম, এই প্রবলেম কিন্তু আরবিআই মেনে নেবে না বা মেনে নেয় না। তার জন্যই কিন্তু কিছুদিন আগে, বেশ বছর দেড়েক আগে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রেও একই জিনিস ইস্যু করেছিল, এখন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ক্ষেত্রেও ইস্যু করেছে। মূলত স্যার এই কারণে কিন্তু কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক আজকে এতটা পড়েছে। এই গিরাওয়াট কিন্তু ফার্দার চলতে পারে। কারণ কি, কারণ দেখুন, একটা বিজনেসের কিন্তু, এই ব্যাংকের একটা বিজনেসের ব্যাপক একটা ক্ষতি হতে চলেছে। কারণ ক্রেডিট কার্ড নতুন ইস্যু না করতে পারলে অনেকটা পিছিয়ে যাবে, এর কম্পিটিটরদের কিন্তু লাভ হবে। আইসিআইসিআই ব্যাঙ্ক বলুন, এইচডিএফসি ব্যাঙ্ক বলুন, বা আপনি এক্সিস ব্যাঙ্ক বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি কোম্পানিটার ক্ষতি হয়, তাহলে কী হবে, সে বিজনেসের এফেক্ট পড়বে, পিএনএলে এফেক্ট পড়বে। তো স্বাভাবিকভাবেই অনেক ইনভেস্টার বা অনেক শেয়ার হোল্ডার তারা কিন্তু এই স্টেকটা সেল করছে। মূলত এই কারণেই কিন্তু আজকে হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এতটা পড়েছে। তার পাশাপাশি এক্সিস ব্যাঙ্ককে দেখলে দেখা যাবে কিন্তু এক্সিস ব্যাঙ্ক আজকের দিনে 6%-এর ওপরে কিন্তু পড়েছে। তো পড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে এক্সিস ব্যাঙ্কের কিন্তু রেজাল্ট। আজকে হচ্ছে 25 তারিখ, কালকে 24 তারিখ গিয়েছিল। তো 24 তারিখে এই ব্যাঙ্কটা তার রেজাল্ট ক্লোজ হয়ে যাওয়ার পরে, মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু ডিক্লেয়ার করেছে। তো রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। আমি রেজাল্টটা ডিটেলস আলোচনা করেছিলাম, যারা দেখেননি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো রেজাল্ট তো একটা কারণ অবশ্যই, তার জন্য 6% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো শুধু আজকের না, আমরা যদি এক মাসের চার্ট দেখি না, এক মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে, 8%, বিশেষ করে লাস্ট 5 দিনে। দেখানোর পিছনে কারণ কিন্তু এই রেজাল্টের আপডেট বলুন বা রেজাল্ট এটাই বলুন, দেখুন 5 দিনে 12% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো যারা রেজাল্টটা এখনও দেখেনি তারা দেখে নিতে পারেন, আফলাতুন রেজাল্ট কিন্তু এই কোম্পানিটা করেছে। তার পাশাপাশি আরেকটা জিনিস, যেরকম একটু আগে যেটা বললাম, যে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক যদি তার নতুন কাস্টমার অ্যাড না করতে পারে, ক্রেডিট কার্ড বলুন বা অনলাইন বেসিস বলুন, তাহলে প্লাস পয়েন্ট তার কম্পিটিটরদের। তো এই একটা প্লাস পয়েন্টও বলতে পারেন আজকে এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে অ্যাক্সিস ব্যাঙ্কের। তার পাশাপাশি দেখলে দেখা যাবে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও আজকে 5% বেড়েছে। বাড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ কিন্তু হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের কম্পিটিটর হিসেবে। কারণ কি, কারণ যদি নতুন কাস্টমার তারা অ্যাড না করতে পারে, তাহলে সেই কাস্টমারগুলো কিন্তু বিকল্প ব্যাঙ্কগুলোতে যাবে। স্টেট ব্যাঙ্ক বলুন, এক্সিস ব্যাঙ্ক বলুন বা আইসিআইসিআই ব্যাঙ্ক বলুন। দেখুন, আইসিআইসিআই ব্যাঙ্ককেও দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু 1.29% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কারণটা কিন্তু একই। তো এই হচ্ছে আজকে এক্সিস ব্যাঙ্কের বাড়ার পিছনে কারণ, তার পাশাপাশি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক পড়ার পিছনে কারণ, একই সাথে কিন্তু যুক্ত।
তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।